আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? তো আশা করি তোমরা ভালোই আছো। তো আজকে আমি তোমাদের জন্য কেমিস্ট্রি চতুর্থ অধ্যায় পর্যায়বৃত্ত ধর্ম এই অধ্যায় থেকে আমরা প্রথমত এই অধ্যায় নিয়ে একটু আলোচনা করবো। এই অধ্যায়ের বেসিক, এমসিকিউ, সিকিউ এই তিনটা পার্ট নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা যারা আগে এই অধ্যায়টা ভালো করে পড়ানো, কোনো সমস্যা নাই। ভালো করে পড়ানো বলতে মানে এখনো তোমাদের পরমাণুর যে ব্যাসার্ধ, দেন আমাদের আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, এগুলো এখনো কনফিউজড। আজকে আমি প্রথমে এই বেসিকটা ক্লিয়ার করব, যে পারমাণবিক ব্যাসার্ধ মানে কি, আমাদের আয়নীকরণ শক্তি কি, ইলেকট্রন আসক্তি কি, বা এগুলো কিভাবে কাজ করে, এগুলো আমি ভিজুয়ালাইজ করব কিভাবে। আমি প্রথমত বেসিক নিয়ে আলোচনা করব, দেন আমি কি করব এর এমসিকিউ মানে সিকিউ পার্টে যাবো, দেন এমসিকিউ তে যাবো। এই অধ্যায় থেকে কিন্তু একটা সিকিউ আসে, এটা এতটুকু তুমি মানে আসবে, দুইটা আসার সম্ভাবনাও আছে। যেহেতু তোমাদের এসএসসি 26 বেসের শর্ট সিলেবাস, দুইটা আসার সম্ভাবনা আছে, বাট একটা আসবে, এটা ফিক্সড। তো এই ওদের টাইপ বেশি না, মাত্র আমি যদি আমার মতন করে টাইপে ভাগ করি, আমি তিনটে টাইপে ভাগ করতে পারবো। তিনটে টাইপে, এর তিনটে টাইপ কি? আমাদের মনে করছে তার মধ্যে একটা টাইপ হচ্ছে কি, একটা মূল দিয়ে বলবো, একটা পরমাণু দিয়ে বলবো যে এর অবস্থান বাইর করে পর্যায় সারণীতে, মানে এর পর্যায় সংখ্যা, গ্রুপ সংখ্যা বাইর করবো, এটা হচ্ছে একটা টাইপ। সেকেন্ড টাইপ হতে পারে কি, আয়নীকরণ শক্তি বা ইলেকট্রন আসক্তির যে ক্রমটা, এটা বাইর করো। হ্যাঁ, বা ধাতব ধর্ম ক্রমটা বাইর করো। সেকেন্ড টাইপ। থার্ড টাইপ হতে পারে কি, থার্ড টাইপ হতে পারে, এটা একদম কম আসে, আমাদের যে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসটা একটু দেখা, এটা কম আসে, বাট আমরা দেখবো। এই তিনটে টাইপের কোশ্চেন আমি যদি বিগত 2025 সালে যে কোশ্চেন ব্যাংক, তোমরা দেখো আর কি, 2025 সালে যে কোশ্চেন আসছে এগুলো যদি দেখো কি কিরকম কোশ্চেন আসছে, ওইখানে দেখবো যে আমাদের এই তিনটে টাইপের মধ্যে থেকে আছে, চতুর্থ অধ্যায় থেকে। তো আসো শুরু করি। তো চতুর্থ অধ্যায় যদি আমি প্রথমে একটু আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের, যদি প্রথমে আমি আলোচনা করবো যে তোমার মনে করো যে গ্রুপ সংখ্যা বা পর্যায় সংখ্যা নিয়ে আর কি, যে ইলেকট্রন বিন্যাস দেখে আমি কিভাবে আইডেন্টিফাই করব এর গ্রুপ সংখ্যা কত, পর্যায় সংখ্যা কত। তো গ্রুপ সংখ্যা, পর্যায় সংখ্যা, কি সংখ্যা, গ্রুপ ও পর্যায় সংখ্যা নির্ণয়, গ্রুপ ও পর্যায় সংখ্যা নির্ণয়, এটা আমাদের আসে। হ্যাঁ, একটা ইলেকট্রন মূলত বলবো যে গ্রুপ সংখ্যা, পর্যায় সংখ্যা নির্ণয় করো। গ্রুপ সংখ্যা মানে কি, এই ভার্টিক্যাল যে আছে না, ভার্টিক্যাল এটা কত নম্বর গ্রুপে আছে, আর আমাদের পর্যায় সংখ্যা মানে আনুভূমিক ভাবে যেটা আছে না, হরাইজন্টালি, সেটা কত নম্বর পর্যায়ে আছে, এটা বাইর করতে বলে। তো এটা আমরা বাইর করব ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। তো এর আমরা তিনটা কেস পাবো আর কি। তো আমি যদি লিখি বলি, দেখো আমরা যে পর্যায় সংখ্যাটা পাবো, পর্যায় সংখ্যাটা যা পাবো, পর্যায় সংখ্যা হচ্ছে সর্ববহিস্থ কক্ষপথ, সর্ববহিস্থ কক্ষপথ, মানে তার সর্ববহিস্থ কক্ষপথ যত, সেটা হচ্ছে তার পর্যায় সংখ্যা, সর্ববহিস্থ কক্ষপথ যত, সেটা হচ্ছে তার পর্যায় সংখ্যা। ঠিক আছে, সেটা হচ্ছে তার কি সংখ্যা, পর্যায় সংখ্যা। এখন আসো গ্রুপ সংখ্যা। গ্রুপ সংখ্যা মানে কি, এই গ্রুপ সংখ্যার ক্ষেত্রে আমাদের তিনটে সিনারিও আসতে পারে। কয়টা কেস? তিনটা কেস আসতে পারে। এই গ্রুপ সংখ্যার ক্ষেত্রে তিনটা কেস আসে। আমি তিনটা কেস নিয়ে আগে দেখাচ্ছি, দেন আমি একটা এক্সাম্পল নিয়ে এক্সপ্লেন করবো কারণে। এখানে গ্রুপ সংখ্যার ক্ষেত্রে আমাদের তিনটে সিনারিও আসতে পারে। আমি যদি ফার্স্ট সিনারিও, সেকেন্ড সিনারিও, থার্ড সিনারিও নিয়ে একটু আলোচনা করি। দেখো, ফার্স্ট সিনারিও কি হতে পারে, আমাদের ইলেকট্রন বিন্যাসের শেষ অরবিটালটা এস হবে, শেষ অরবিটালটা কি হবে, এস হবে। যদি শেষ অরবিটালটা এস হয়, তাহলে তাহলে আমাদের এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা, এস এর ইলেকট্রন সংখ্যা, এস এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার গ্রুপ সংখ্যা। তার কি সংখ্যা? গ্রুপ সংখ্যা। একটু মনোযোগ দাও, আমি কি বলছি, শেষ অরবিটালটা যদি এস হয়, তাহলে এস এর ইলেকট্রন সংখ্যা তার গ্রুপ সংখ্যা। শেষ অরবিটাল এস, এসের আগে যদি ফি থাকে, এসের আগে যদি ফি থাকে, তাহলে কি সিনিয়রের ভিত্তি পড়বে? হ্যাঁ, এই সিনিয়রের ভিত্তি পড়বে। এসের আগে যদি ডি থাকে, তাহলে আর এই সিনিয়রের ভিত্তি পড়বে না, বা এই কেসের ভিত্তি পড়বে না। আমি একটু পরে বলতেছি। সেকেন্ড কেস হতে পারে কি, যেটা আমাদের বেশি আসে, যদি আমাদের শেষ অরবিটাল ফি হয়, শেষ অরবিটাল ফি, মনে করো যে শেষ অরবিটাল কি, ফি, এবং তার আগের অরবিটাল এস, এবং তার আগের অরবিটাল এস, আগের অরবিটাল কি আমাদের এস, আগের অরবিটাল এস যদি হয়, এস যদি হয়, তাহলে গ্রুপ সংখ্যা কি হবে, তাহলে গ্রুপ সংখ্যা হবে, গ্রুপ সংখ্যা বা গ্রুপ নাম্বার, গ্রুপ সংখ্যা হবে আমাদের এইচ অরবিটাল, এইচ অরবিটালের ইলেকট্রন সংখ্যা প্লাস পি অরবিটালের ইলেকট্রন সংখ্যা প্লাস 10। তাহলে আমরা কি করব, 10 প্লাস এস এর ইলেকট্রন, পি এর ইলেকট্রন, এস এর ইলেকট্রন, পি এর ইলেকট্রন। বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে সেকেন্ড কেস। থার্ড কেস কি হতে পারে? থার্ড কেস হতে পারে আমাদের শেষ অরবিটাল, লাস্ট অরবিটালটা কি হবে, এইচ হবে, লাস্ট অরবিটালটা কি হবে, এইচ হবে।
শেষ অরবিটাল এস হবে, শেষ অরবিটাল হচ্ছে এস, এবং তার আগের অরবিটাল কি হবে আমাদের? ডি হবে। আগের অরবিটাল ডি, তার আগের অরবিটাল কি হবে? ডি হবে। তাহলে আমাদের গ্রুপ সংখ্যা কি হবে? তাহলে গ্রুপ সংখ্যা কি হবে? এস আর ডি এর ইলেকট্রন সংখ্যা। আমি দেখো এখানে কি বুঝাইছি, এস ই দ্বারা বুঝাইছি এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা, আর এখানে সরি এটা হবে ডি, দ্বারা বুঝাইলাম যে ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা। বল এই তিনটা সিনারি বুঝতে পারছো কিনা? এই তিনটা কেস বুঝতে পারছো? এই তিনটা কেস পারলে হবে, আর লাগবে না। আবার বলতেছি, এখানে পর্যায় সংখ্যা মানে কি? পর্যায় সংখ্যা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস, আমরা যে ইলেকট্রন বিন্যাস করবো না, তার সর্ববহিষ্ঠ কক্ষপথ। শেষ। এখন পর্যায় সংখ্যা নিয়ে তো আমাদের অত মাথা ব্যথা নেই, আমাদের কনফিউজড হয়ে আমরা গ্রুপ সংখ্যা নিয়ে, এই গ্রুপ সংখ্যার ক্ষেত্রে কনফিউজড হয়ে মূলত ফার্স্ট আর লাস্ট এই দুইটা কেসে। সেকেন্ড কেসে অত সমস্যা হয় না, সেকেন্ড কেস নর্মাল। ফার্স্ট কেসে আমি আবার বলতেছি, শেষ অরবিটাল যদি এস হয় এবং তার আগেরটা যদি ডি হয়, তাহলে কিন্তু এই কেস আসবে। যদি শেষ অরবিটালটা এস হয়, তার আগেরটা যদি ডি না হয়, তার আগেরটা ফি হয়, বা তার আগেরটা এস হয়, মানে ডি বাদে যা হোক, সেটা হবে ফার্স্ট কেসের ক্ষেত্রে। সেকেন্ড কেসে অত কোনো ফেলা নেই। সেকেন্ড কেসে হচ্ছে লাস্ট অরবিটালটা ফি হবে, তার আগেরটা আমাদের কি হবে? এস হবে। বুঝতে পারছো কিনা? তাহলে এখন যদি আমি তোমার একটা ইলেকট্রন দিই, আমি র্যান্ডমলি একটা ইলেকট্রন বিন্যাস লিখতেছি, 1s 2s 2p 3s। তুমি আমাকে বলো এটা এই গ্রুপ সংখ্যা কত? তার আগে বলে এর পর্যায় সংখ্যা কত? বলো এর পর্যায় সংখ্যা কত? এটা কি আমাদের এই সর্বশেষ যে মানে সর্ববহিষ্ঠ কক্ষপথ, এটা কি সর্ববহিষ্ঠ কক্ষপথ 3 না? সর্বস্থ কক্ষপথ কত? 3। তার মানে এর পর্যায় সংখ্যা হচ্ছে 3, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে এর গ্রুপ সংখ্যা কত? হ্যাঁ দেখো তো, শেষ অরবিটাল কি এস, তার আগেরটা কি পি। তাহলে আমরা কি জানি, শেষ অরবিটাল যদি এস হয়, তার আগেরটা যদি আমাদের ডি না হয়, তাহলে আমরা কি করবো? গ্রুপ সংখ্যা বাইর করবো, জাস্ট তার ইলেকট্রন সংখ্যা। তাহলে এর গ্রুপ সংখ্যা কত? বলো গ্রুপ সংখ্যা কত? এক কিনা? পর্যায় সংখ্যা কত? 3। এখন আমি যদি আরেকটা ইলেকট্রন বিন্যাস দিই, 1s 2s 2p 3s 3p, এখন তুমি আমার বলো এর পর্যায় সংখ্যা কত ভাইয়া? পর্যায় সংখ্যা কি? পর্যায় সংখ্যা কিছুই না, জাস্ট সর্ববহিষ্ঠ কক্ষপথ। সর্ববহিষ্ঠ কক্ষপথ কত? এখানে 3। তার মানে পর্যায় সংখ্যা এখানে কত? আমাদের 3। এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন গ্রুপ সংখ্যা কত? এই তিনটা সিনারিওর মধ্যে কোন কেসের মধ্যে এটা পড়তেছে? লাস্ট অরবিটাল কি ফি? হ্যাঁ লাস্ট অরবিটাল ফি। ফির আগের কি এস? আমি কি বলছি, ফির আগের যে অরবিটাল যদি এস হয়, তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যা কি হবে? এর ইলেকট্রন সংখ্যা, ফি এর ইলেকট্রন সংখ্যা প্লাস এস এর ইলেকট্রন সংখ্যা প্লাস 10। তার মানে 10 প্লাস 2 প্লাস 5 মানে কত? 17। তার মানে এর গ্রুপ সংখ্যা কত? 17। গ্রুপ সংখ্যা কত? 17। তিনটে সিনারিও। এবার যদি আমি লাস্ট সিনারিও দিয়ে একটা এক্সাম্পল দিই, 1s 2s 2p 3s 3p 3d 4s। এখন দেখো এই সিনারিওর মধ্যে, আমাদের সর্বশেষ কক্ষপথ কত? 4। তার মানে এখানে আমাদের পর্যায় সংখ্যা কত হবে? 4 হবে। সর্বশেষ কক্ষপথ কত? 4। তার মানে এখানে পর্যায় সংখ্যা আমাদের কত হবে? 4 হবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন আসো, তার গ্রুপ সংখ্যা কত হবে? একদম নর্মাল। গ্রুপ সংখ্যা কত হবে? সেটা হবে কি, আমি দেখতেছি তার সর্বশেষ কক্ষপথ, সর্বশেষ অরবিটাল হচ্ছে আমাদের এস। আচ্ছা সর্বশেষ অরবিটাল এস হলে দুইটা সিনারিও আসতে পারে। সেটা হচ্ছে আমাদের তার আগের অরবিটাল কি ডি কি না? আগের অরবিটাল যদি ডি হয়, তাহলে দুইটা ইলেকট্রন যোগ করে দিব। আগের অরবিটাল ডি না হলে জাস্ট এস অরবিটাল ইলেকট্রন সংখ্যা। এখন আগের অরবিটাল কি ডি? হ্যাঁ ডি। ডি এর ইলেকট্রন সংখ্যা কত? 10। 10 প্লাস 11। তাহলে তার গ্রুপ সংখ্যা কত? আমাদের 11। একদম নর্মাল, তাই না? বুঝতে পারছো কিনা বলো? এই জাস্ট আমাদের এটা হচ্ছে তুমি টাইপ 1 এর মধ্যে রাখতে পারো, এখন সেকেন্ডলি আমরা সলভ করব বা বুঝবার কি পারমাণবিক ব্যাসার্ধ, দেন আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, দাতব ধর্ম, অদাতব ধর্ম। তার আগে এটা বুঝতে পারছো কিনা? একদম ইজি, তাই না? এখন আসো পরবর্তী টাইপে যাই আমরা। এটাকে তুমি টাইপ 1 বললেও বলতে পারো। টাইপে ভাগ করা লাগে না, তার কারণে ওদেরটা তুলনামূলক ছোট, ওদের অত কোশ্চেন অত জটিল হয় না, ঠিক? তো টাইপে ভাগ করলেও করতে পারো, না করলেও কোনো সমস্যা নেই। আসো পরবর্তীতে যাই আমরা। এই পাঁচটা জিনিস থেকে আমাদের কোশ্চেন আসবে, মানে কোশ্চেন আসবে মানে আসবে, এইটাই আসবে, এই কোশ্চেনটাই আসবে, তাই তো? এখন আসো, প্রথমত পরমাণুর আকার। নিয়ে আমাদের বুঝতে হবে। আমি একটা পরমাণু নিলাম, মনে করো যে
আচ্ছা, তো নর্মালি তুমি তো জানো যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এগুলো সব একটা একটা পরমাণু, তাই না? আমরা তো এটা জানি, কারণ তোমরা তো এগুলো পড়ছো। আমি একটু ডিফে যাচ্ছি, হ্যাঁ। আমি ডাইরেক্ট পরমাণু আকার বা পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে আলোচনা করি। তো আমি দুইটি, মনে করো দুইটি পরমাণু লিখবো। একটা লিখবো আমি সোডিয়াম। আমি চাইতেছি তোমাদেরকে প্র্যাকটিক্যালি একটু বুঝাইতে আর কি। সোডিয়াম একটা লিখলাম আমি, মনে করো ক্লোরিন, তাই তো? তুমি সোডিয়ামের ক্ষেত্রে যদি আসো, তার পারমাণবিক সংখ্যা কত বলো? পারমাণবিক সংখ্যা কত? 11, তাই তো? তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তাহলে তার ফোটন সংখ্যা কত? তার পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের কত? 11। আচ্ছা, 11 হলে হবে। 11 পারমাণবিক সংখ্যা মানে তার ফোটন সংখ্যা 11, তার ইলেকট্রন সংখ্যা 11, তাই তো? আমরা কি জানি নর্মালি আমাদের একটা পরমাণুর ফোটন আর ইলেকট্রন সংখ্যা সমান হয় যদি আয়ন না হয়। আয়ন হলে কিন্তু আমাদের ইলেকট্রন সংখ্যা পরিবর্তন হয়, বা ফোটন সংখ্যা আমাদের সেমই থাকে সবসময়। এখন আসো, তাহলে এর সর্ববহিস্থ কক্ষপথ কত? সর্ববহিস্থ কক্ষপথ এটা আমাদের লাগবে। সর্ববহিস্থ কক্ষপথ, এটা জাস্ট এই জিনিসটা আমাদের লাগবে। সর্ববহিস্থ কক্ষপথ হচ্ছে আমাদের এটা কত? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, 3, তাই তো? এবার আসো ক্লোরিন। ক্লোরিনের ক্ষেত্রে তার পারমাণবিক সংখ্যা কত? 17। সর্ববহিস্থ কক্ষপথ কত? 3। তার মানে আমি দেখতেছি তার পারমাণবিক সংখ্যা 11, পারমাণবিক সংখ্যা 17। এখানে পারমাণবিক সংখ্যা 11 মানে হচ্ছে তার প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যা 11। এখানে পারমাণবিক সংখ্যা 17 মানে হচ্ছে তার প্রোটন সংখ্যা 17, ইলেকট্রন সংখ্যা 17। তার সর্বস্থ কক্ষপথ 3, তার সর্বস্থ কক্ষপথ 3। যদি আমি এই ডায়াগ্রামটা ড্র করি, তাহলে একটু মনোযোগ দাও। যদি আমি এখানে সোডিয়ামটা লিখতাম, ঠিক আছে, জাস্ট একদম সর্বশেষ কক্ষপথটা এঁকে ফেলছি। হুম, সর্বশেষ কক্ষপথ। তাহলে এখানে কয়টা ইলেকট্রন থাকবে আমাদের বলো তো? যদি এটা আমি ইলেকট্রন বিন্যাসটা করি, তাহলে আমাদের প্রথমে যাবে 2টা, পরবর্তী যাবে 8টা, দেন আসবে 1টা। তার মানে সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকবে। আমি সর্বশেষ এটা লিখতেছি শুধু। এখানে যদি আমি আসি ক্লোরিন, ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে আমাদের? 7টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। একটু মনোযোগ দাও। এখন তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, ঠান্ডা মাথায় চিন্তা করো। দেখো তো, আমি যখন একটা পর্যায় সারণীর বাম থেকে ডানে যাচ্ছি, এটা কি বাম, এটা কি ডান, মানে বাম থেকে আমি ডানের দিকে যাচ্ছি। বাম থেকে যখন ডানের দিকে যাইতেছি আমি, তার পর্যায় সংখ্যা কি সেম আছে কিনা? পর্যায় সংখ্যা কিন্তু সেম আছে। কিন্তু তুমি যদি দেখো, এই এই ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের 17টি, কিন্তু আমাদের সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কতটি? আমাদের 11টি। তুমি ডায়াগ্রাম বা বুঝতে পারো, বাট ডায়াগ্রামটা এমনি লিখলাম আর কি। দেখো, ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা কতটি? 17টি। আর আমাদের সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কতটি? 11টি। তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, তাহলে ক্লোরিনের যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে যে ফোটন, সেখানে ফোটন ইলেকট্রন ফোটন সংখ্যা কতটি হবে? 17টি। তার মানে ক্লোরিনের ফোটন সংখ্যা 17টি, ইলেকট্রন সংখ্যা 17টি। ফোটন সংখ্যা কি? পজিটিভ। ইলেকট্রন সংখ্যা কি? নেগেটিভ। তার মানে ফোটন পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ। ঠান্ডা মাথায় চিন্তা করো, ফোটন সংখ্যা 17, ইলেকট্রন সংখ্যা 17, তাদের মধ্যে যে আকর্ষণ একটা বন্ড কাজ করবে, সেটা কি তুলনামূলক এর থেকে বেশি না? এর থেকে বেশি কিনা বলো? সোডিয়ামের নিউক্লিয়াসের মধ্যে ফোটন সংখ্যা হচ্ছে 11টি, ইলেকট্রন সংখ্যা 11টি। তাহলে এরা একে অপরকে যে পরিমাণ বলে আকর্ষণে টানবে, এখানে হচ্ছে 17টি। এরা কি আরো বেশি আকর্ষণ বলে টানবে না? আমাদের কিন্তু সর্ববহিস্থ কক্ষপথ সব দুইটারে সেম, দুইটারে কিন্তু 3 3 করে। তাহলে তখন আমরা দেখবো কি, আমরা লাস্টে দেখবো যে সোডিয়ামের আকারটা মনে করো এরকম রয়েছে। তুলনা আমি একটু র্যান্ডমলি লিখতেছি আর কি, এরকম। কিন্তু ক্লোরিনের আকারটা দেখবো যে তুলনামূলক একটু ছোট হয়ে গেল। আমি হাতের মাপে আঁকছি আর কি, জাস্ট বোঝানোর জন্য যে সোডিয়ামে আমাদের কিন্তু ফোটন সংখ্যা আমাদের 11, ফোটন সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যা 11। তো হয় কি, তাহলে তাদের মধ্যে যে একটা আকর্ষণ বল, প্লাস মাইনাসে টানবে না, যে আকর্ষণ বল, এটা তুলনামূলক কম কাজ করবে কার থেকে? ক্লোরিনের থেকে। কারণ কি? কারণ ক্লোরিন হচ্ছে ফোটন সংখ্যা 17টি, ইলেকট্রন সংখ্যা 17টি। এটা বুঝতে পারছো? তাই আমরা এতদিন পড়ে আসছি যে পর্যায় সারণীর বাম থেকে টানে গেলে কি হয়? পরমাণুর আকার হ্রাস পায়। এই তো পরমাণু আকার হ্রাস পাইলো। এটা তো বাম থেকে টানে, তাহলে উপর থেকে নিচে গেলে কি হবে বলো? উপর থেকে নিচে গেলে কি হবে? পরমাণু আকার কি হবে? বৃদ্ধি পাবে। কারণ উপর থেকে নিচে গেলে তোর কোনো ফেরা নাই। কারণ আমি যদি এখন উপর থেকে নিচে যাই, উপর থেকে নিচে গেলাম, তখন কি তার শক্তি স্তর বৃদ্ধি পাইলো কিনা? উপর থেকে নিচে গেলে শক্তি স্তর বৃদ্ধি পাচ্ছে। শক্তি স্তর যদি বৃদ্ধি পায়, তাহলে তার ব্যাসার্ধ তো বৃদ্ধি পাবে। সর্বশেষ কক্ষপথ তো সেম ইলেকট্রন থাকবে, তাই না? যদি এখন এক কাজ করি, আমি এখানে সোডিয়াম লিখলাম না, সোডিয়াম যেহেতু 1 নম্বর গ্রুপের, আমি 1 নম্বর গ্রুপের একটা লিখি। মনে করে সোডিয়াম, পটাশিয়াম লিখি। এখন যদি আমি এখানে পটাশিয়াম লিখতাম, এখানে পটাশিয়াম, যদি এই গ্রুপ সংখ্যা 3টি হয়, 1 2 3, তাই তো? তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে কতটি হবে? 4টি না? 2 3
চার। দেখো পটাশিয়ামের কিন্তু তার শক্তি স্তর হচ্ছে 4টি। তাহলে তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, পটাশিয়ামের কিন্তু সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রনে আছে। তাহলে আমি দেখতেছি সোডিয়ামের হচ্ছে 3টি, পটাশিয়ামের হচ্ছে 4টি। তাহলে পটাশিয়ামের কি শক্তি স্তর বৃদ্ধি পেলো কিনা? হ্যাঁ, পটাশিয়ামের শক্তি স্তর বেশি। শক্তি স্তর বেশি হলে তার ব্যাসার্ধ কি বেশি কিনা, এটাই আমরা পড়ছি যে উপর থেকে নিচে গেলে ব্যাসার্ধটা বৃদ্ধি পায়, বাম থেকে ডানে গেলে ব্যাসার্ধটা হ্রাস পায়। এটাই আমাদের কথা। বলো এটা বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা বিষয়টা? এতদিন কিন্তু আমরা এগুলোই মুখস্থ করতেছি। এই সেম টু সেম এই পরমাণুর আকারের উপর নির্ভর করে আমাদের দাতব ধর্ম, অধাতব ধর্ম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি সবকিছু। এখন আছে, আমরা এটা মুছে ফেলি। আমি যখন সিকিউ সলভ করাবো তখন কিন্তু অত ডিটেলসে বলবো না, এখন বলে দিতেছি। এখন আসুন, দাতব ধর্ম মানে কি? দাতব ধর্ম নামটা শুনলে কিন্তু দাতব বা ইলেকট্রন ত্যাগ করা, আধুনিক মতবাদ অনুযায়ী দাতব ধর্ম মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা। ইলেকট্রন ত্যাগ করার কি প্রবণতা? ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা। আমাদের পরীক্ষায় আসবে দাতব ধর্ম ক্রম কি? দাতব ধর্ম কি? ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা। তার মানে কি, যে বেশি ইলেকট্রন ত্যাগ করতেছে তার দাতব ধর্ম বেশি। ফর এক্সাম্পল, মনে করো যে তুমি আর আমি, এখন তোমার কাছে আছে 15 টাকা, আমার কাছে আছে 20 টাকা। যদি আমরা দুজনের মনে করো উদারতা সেম, মানে তোমার উদারতা আমার উদারতা সেম, উদারতা বলতে মনে করো দান করার যে একটা প্রবণতা সেম, তাহলে তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, তোমার কাছে 15 টাকা, আমার কাছে 20 টাকা, কে বেশি দান করবে? তুমি না আমি? আমি বেশি দান করবো, কারণ আমার কাছে 20 টাকা, তোমার কাছে 15 টাকা, তোমার থেকে আমার কাছে 5 টাকা বেশি। এটাই হচ্ছে দাতব ধর্ম, আর কিছুই না। দাতব ধর্ম কি? ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা। যে বেশি ইলেকট্রন ত্যাগ করবে তার দাতব ধর্ম, মানে দাতব ধর্মটা বেশি হবে, তাই তো? তাহলে দাতব ধর্মের ক্ষেত্রে কি হয়? ইলেকট্রন কি করে? ত্যাগ করে। ত্যাগ করে আমাদের কি হয়? পজিটিভ আধানে পরিবর্তিত হয়, পরিণত হয়। এবার বলো বুঝতে পারছো কিনা? এখন তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, আমরা নর্মালি তো জানি কারা পজিটিভ, সোডিয়াম ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ পরিণত, এটা তো আমরা নর্মালি জানি। তো এখান থেকে এখন বুঝো, তাহলে দাতব ধর্ম কারা? যারা ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা। তুমি বলতে পারো ভাই আচ্ছা, ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা এটা আমি মনে রাখবো কিভাবে, কার দাতব ধর্ম বেশি? ওই আয়নীকরণ ব্যাসার্ধ, সরি পরমাণুর ব্যাসার্ধ দ্বারা, পরমাণুর আকার দ্বারা আমরা মনে রাখবো পারমাণবিক ব্যাসার্ধ। দেখো পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা কি জানছি, আবার একটু লিখতেছি। দেখো পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ ক্ষেত্রে আমরা কি জানছি? বাম থেকে ডানে গেলে ব্যাসার্ধ কি হয় আমাদের? কমে, ব্যাসার্ধ কমে। উপর থেকে নিচে গেলে ব্যাসার্ধ কি হয়? বাড়ে। ভাই একটু মনোযোগ দিতে হবে, না দিলে কিন্তু হবে না। তুমি নর্মালি চিন্তা করো, নর্মালি যখন বাম থেকে ডানে যাচ্ছে ব্যাসার্ধ কমতেছে। হ্যাঁ ভাইয়া, ব্যাসার্ধ কমতেছে, কথা সত্য, প্রমাণ দেখাইছি আমি। ব্যাসার্ধ যখন কমে, তাহলে এটা যখন বাম থেকে ডানে গেল তার ব্যাসার্ধ কমলো, কমলো। কমার কারণে ইলেকট্রন আর প্রোটনের মধ্যে আকর্ষণ বল বেশি কাজ করতেছে না কম কাজ করতেছে? বেশি। কি কাজ করতেছে? বেশি। আচ্ছা, যদি বেশি কাজ করে তাহলে কি তারা চাইবে যে ইলেকট্রন একটা ত্যাগ করতে? এখন তুমি নর্মালি চিন্তা করো, মনে করো যে স্বামী স্ত্রী দ্বারা বলা যাক আর কি, মনে করো যে স্বামী স্ত্রী খুব কাছাকাছি থাকে আর কি, মনে করো যে দেশেই থাকে, স্বামী স্ত্রী একই ঘরে থাকে। তাহলে এখন স্ত্রী কি চাবে তার স্বামী যাতে করে অন্য একটা মেয়ের সাথে ফরকিয়া করো বা মানে ফ্রেম রিলেশন করো? এগুলো কি চাবে? কখনো চাবে না। এখন একটা তুমি চিন্তা করো, মনে করো স্বামী থাকে বিদেশে, স্ত্রী থাকে দেশে। এখন স্ত্রী দেশে থেকে কি করতেছে বা স্বামী বিদেশ থেকে কি করতেছে, এটা কি তারা একজন থেকে একজন বুঝতে পারতেছে? পারতেছে না। এর সাথে রিলেট করে দেখো তো, ব্যাসার্ধ কমে, ব্যাসার্ধ কমে মানে কি ফোটন আর ইলেকট্রন খুব কাছাকাছি। যদি কাছাকাছি হয় তাহলে কি আমাদের কি করতে, ইলেকট্রন কি ত্যাগ করতে চাইবে? ফোটন কি ইলেকট্রন ত্যাগ করতে দিবে? দিবে না, কোনো হবে না, ইলেকট্রন ত্যাগ করা হবে না, তাই না? তাহলে ব্যাসার্ধ যদি কমে, ব্যাসার্ধ কমলে দাতব ধর্ম কি হয় আমাদের? কমে যায়। ব্যাসার্ধ কমলে দাতব ধর্ম কমে, দাতব ধর্ম, দাতব ধর্ম আমাদের কি হয় ভাইয়া বলো? কমে। বলো বুঝতে পারছো কিনা? তার মানে ব্যাসার্ধ যত কমে তত ধর্ম কমে, মুখস্থ করার কিছুই নেই। তাছাড়া তো আমরা এমনিই জানি পটেশনের লেফট সাইডের মূলগুলা ধাতব ধর্ম বেশি, রাইট সাইডের মূলগুলা ধাতব ধর্ম নাই। এটা তো আমরা নর্মালি জানি, কিন্তু আমি দেখছো ব্যাসার্ধ দিয়ে কত সুন্দরভাবে বলতে পারতেছি। আচ্ছা, তো তাহলে আমাদের যদি ব্যাসার্ধ যদি বাড়ে তাহলে ও ব্যাসার্ধ বেড়ে গেল, স্বামী থাকে বিদেশি, স্ত্রী থাকে বাড়িতে, হয়তো আমি নর্মালি বলতেছি আর কি এক্সাম্পলের জন্য, তারা হয়তো কে কি করতেছে কেউ জানতেছে না, তাই না? তো হয়তো হতে পারে তারা রিলেশন করতেছে অন্য একটা মানে ফরক ইয়ে করতেছে, ফরকটা নর্মালি বলতেছি আর কি, জাস্ট নর্মালি। তাহলে তখন কি হয়ে গেল? তখন কিন্তু দাতব ধর্ম আমাদের বাড়লো না। তার মানে কি, যখন ব্যাসার্ধ বাড়ছে, ব্যাসার্ধ বাড়ছে, ইলেকট্রন
আর ফোটনের মধ্যে যে একটা ভর মানে যে একটা আকর্ষণ বল এটা কমে গেল, কমে গেলে তারা নর্মাল ইলেকট্রন ত্যাগ করে দিতে পারবে, ইলেকট্রন ঠাস করে চলে যাবে, ফোটন আমাদের ধরে রাখতে পারবে না। তাহলে যদি ব্যাসার্ধ বাড়ে দাতব ধর্ম বাড়বে, দাতব ধর্ম বাড়বে। বলো বুঝতে পারছো কিনা? তার মানে পারমাণবিক ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের উপর সবকিছু নির্ভর করে, ব্যাসার্ধের উপর সবকিছু নির্ভর করে। তাহলে অধাতব ধর্ম কি? তার উল্টো। অধাতব ধর্ম কি? তার উল্টো। এটা তোমরা নিজেরা পড়বা। এখন আসো আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি দেখো, আমরা জাস্ট এই পারমাণবিক ব্যাসার্ধ দিয়ে সব কিছু করবো। আয়নীকরণ শক্তি কি? কিছুই না, জাস্ট যখন তোমার গ্যাসীয় অবস্থায় থাকবে না, গ্যাসীয় অবস্থায় তুমি যখন এক মৌল ইলেকট্রন কি করবা? ত্যাগ করবা। ত্যাগ করবা, যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে। আবার বলতেছে, আয়নীকরণ শক্তি হচ্ছে গ্যাসীয় অবস্থায় যদি তুমি এক মৌল ইলেকট্রন, একটা ইলেকট্রন মনে করে ত্যাগ করতে যে পরিমাণ শক্তির কি হবে? প্রয়োজন হবে, সেটা হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি। এখন আয়নীকরণ শক্তি ক্ষেত্রে এমসিকিউতে এইভাবে আসতে পারে, শক্তির প্রয়োজন হয় নাকি শক্তি নির্গত হয়? আয়নীকরণ শক্তির ক্ষেত্রে শক্তির প্রয়োজন হয়, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে শক্তির কি হয়? নির্গত হয়। ক্লিয়ার কিনা? তার মানে আয়নীকরণ শক্তি কি? আমাদের একটা ইলেকট্রন আমি ত্যাগ করব, ত্যাগ করব, ত্যাগ করার জন্য যে পরিমাণ শক্তি লাগবে, এখানে কিন্তু শক্তি নিয়ে কথা, যে পরিমাণ শক্তির প্রয়োজন সেটা আয়নীকরণ শক্তি। এখন তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, ব্যাসার্ধ কমে, বাম থেকে ডানে গেলে ব্যাসার্ধ কমে, হ্যাঁ ব্যাসার্ধ কমে, ওই সেম টু সেম আগের কনসেপ্ট, ব্যাসার্ধ যদি কমে ইলেকট্রন আর ফোটনের মধ্যে কি আকর্ষণ বল বেশি কাজ করতেছে? হ্যাঁ বেশি কাজ করতেছে। তাহলে তারা কি ছাড়বে আমাদের ইলেকট্রন কি, যে একটা ইলেকট্রন আমি সরাবো কথার কথা, আমি ইলেকট্রনটাকে সরাবো, এটা ফোটন এটা ইলেকট্রন, তারা একে অপরকে খুব ভালোভাবে টেনে ধরছে, এখন আমি বাইরে থেকে এসে ইলেকট্রনটাকে সরাবো। ঠান্ডা মাথায় বলো, যদি বাম থেকে টানে যায় ব্যাসার্ধ যদি কমে, তাহলে তার শক্তি বেশি লাগবে না কম লাগবে? তুমি সব বন্ধ করে বলবো ভাইয়া হ্যাঁ শক্তি তো বেশি লাগবে। এইটাই আমাদের আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কি, যখন বাম থেকে টানা যায় ব্যাসার্ধ যখন কমে, তখন আয়নীকরণ শক্তি আমাদের বৃদ্ধি পায়, আয়নীকরণ শক্তি বাড়ে। তাই না? তুমি দেখছো কি, মুখস্থ করা লাগে না, বাম থেকে যখন টানে গেল তখন ইলেকট্রন প্রোটনের মধ্যে টান বল বেশি কাজ করতেছে, আকর্ষণ বল, কারণ আমি ইলেকট্রনটাকে সরাইতে আমার বেশি শক্তির প্রয়োজন হবে। এটাই আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি তখন বাড়ে। তাহলে যদি বাম থেকে জানে, যদি ডান থেকে বামে হয়, মানে লেফট সাইডে আয়নীকরণ শক্তি তাহলে কি হবে? কম হবে, কারণ লেফট সাইডে ইলেকট্রন আর প্রোটন মোটামুটি একটু দূরে থাকে, কারণ ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা সেম, মানে তুলনামূলক কম, তাহলে তাদের মধ্যে একটু শক্তি কম কাজ করে, তারপরে তখন তাদের ব্যাসার্ধটা, পরমাণু ব্যাসার্ধটা একটু বেশি থাকে, তাই না? তো বেশি থাকার কারণে হয় কি, তাদের ব্যাসার্ধ বেশি থাকার কারণে ইলেকট্রন আর প্রোটনের মধ্যে একটু দূরত্ব থাকে, মানে আমি ঠাস করে একটা ইলেকট্রনকে সরাই ফেলতে পারবো, তাই না? কি না বলো এটা? আচ্ছা, এখন আসো, তাহলে আমাদের যদি উপর থেকে নিচে যায় সেম টু সেম, আয়নীকরণ শক্তি আমাদের কি হবে? কমবে, আয়নীকরণ শক্তি কমবে, কারণ উপর থেকে যদি নিচের দিকে যায় তাহলে তার ব্যাসার্ধ কি হলো? ব্যাসার্ধ আমাদের বৃদ্ধি পেলো না? হ্যাঁ ব্যাসার্ধ বৃদ্ধি পেলো। ব্যাসার্ধ বৃদ্ধি পাওয়া মানে কি, ইলেকট্রন ফোটনের মধ্যে দূরত্ব বৃদ্ধি, দূরত্ব বৃদ্ধি হলে আমি জাস্ট একটা ইলেকট্রনকে ঠাস করে সরাই ফেলতে পারবো। ঠাস করে কি করতে পারবো? সরাই ফেলতে পারবো। তুমি যদি এই বাস্তব জীবনের সাথে আমি বলি, মনে করো তোমার সাথে তোমার আম্মু থাকে, হ্যাঁ, এখন তোমার ফ্রেন্ড কিন্তু চাইলে তোমাকে, মানে তোমার ফ্রেন্ড চাইলে কিন্তু তোমাকে খারাপ কোথাও নিতে পারবে না, কারণ তোমার আম্মু বাধা দিবে, তাই না? মা বাধা দিবে না যে তোকে খারাপ কথা চাইতে দেবে না, হ্যাঁ। মনে করো তোমার কাছে তোমার আম্মু থাকে না, তাহলে কিন্তু তুমি চাইলে যা ইচ্ছা তা করতে পারো, তুমি মোবাইলে সারাদিন স্ক্রল করতে পারো, ফেসবুক ফ্রেন্ডদের সাথে ঘুরে ঘুরে করতে পারো, পড়ালেখা করলে করবো না করলে না, তাই না? এটাই তো আইনীকরণ শক্তির মতন। তার মানে কি, আমাদের যদি ব্যাসার্ধ কমে আইনীকরণ শক্তি বাড়ে, ব্যাসার্ধ কমে তার মানে কি, তোমার আম্মু তোমার সাথে থাকে, তাহলে তোমার ফ্রেন্ড তোমাকে নিতে হলে তার বেশি শক্তি প্রয়োগ করতে হবে, মানে মিথ্যা কথা অনেকটাই বলতে হবে। যখন আমাদের ব্যাসার্ধ বাড়ে, মনে করো তোমার আম্মু তোমার সাথে থাকে না, তাহলে তখন কি করতে হবে? কম শক্তি দিয়ে তোমার ফ্রেন্ড তোমাকে নিয়ে যেতে পারবে, তোমার ফ্রেন্ড হালকা একটু কথা বলে তুমি তার সাথে চলে যাওয়া, তাই না? তাহলে আমাদের কি হবে? আইনীকরণ শক্তি তখন কমে, আইনীকরণ শক্তি আমাদের কি হয়? কমে। এই তো হয়ে গেল। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ যদি আমি এটাও বলে ফেলছি, দেন আমাদের কোনটা বলো? এবার হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি মানে কি? ইলেকট্রনের প্রতি যে আসক্তি, ইলেকট্রনের নেশা, ইলেকট্রনের কি নেশা, সেটাই হচ্ছে ইলেকট্রন আসক্তি। ভাই সেটাই কি বলো? ইলেকট্রন আসক্তি। সেটা কি? ইলেকট্রন আসক্তি। আচ্ছা এই ব্যাসার্ধটা লিখে ফেলি। তাহলে ইলেকট্রন আসক্তির মধ্যে আসো, ইলেকট্রন গ্রহণ করার যে প্রবণতা, এটাকেও আমরা পারমাণবিক ব্যাসার্ধ দিয়ে নর্মালি বলতে পারবো, নর্মালি। তাহলে ইলেকট্রন আসক্তি মানে কি? ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা, আমার ইলেকট্রন কম আছে, আমি ইলেকট্রনকে গ্রহণ করব, এটাই আমার ইলেকট্রন আসক্তি।
এই সংখ্যাটা কি তোমাদের বই সুন্দর মতন দেওয়া আছে। গ্যাসীয় অবস্থায় 1 মোল ইলেকট্রন গ্রহণ করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, এই ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে নির্গত হবে, নট প্রয়োজন হবে, নির্গত হয়। যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটি হচ্ছে ইলেকট্রন আসক্তি। তাহলে ইলেকট্রন আসক্তির সাথে কোনটা সম্পর্ক? শক্তি নির্গত হওয়া সম্পর্ক, তাই না? তাহলে যদি তুমি এখন ঠান্ডা মাথায় চিন্তা করো, ব্যাসার্ধ যদি বাড়ে, বাম থেকে ডানে গেলাম, ব্যাসার্ধ আমার কমতেছে, ব্যাসার্ধ কমতেছে মানে ইলেকট্রন প্রোটনের মধ্যে আমাদের আকর্ষণ বল বেশি কাজ করতেছে। হ্যাঁ, বেশি কাজ করতেছে। যদি বেশি কাজ করে, আরে বাবা গ্রামার ঠেলায় তো থাকা যাবে না। যদি বেশি কাজ করে, তাহলে তুমি যদি একটা ইলেকট্রনকে অ্যাড করতে চাও, তাহলে কি শক্তি বেশি দিতে হবে না কম দিতে হবে? বলো। শক্তি বেশি দিতে হবে না কম দিতে হবে? তুমি এটাকে কিভাবে চিন্তা করতে পারো? আচ্ছা, তুমি মনে করো যে চিন্তা করো, উম আচ্ছা দেখো, তুমি এইভাবে চিন্তা করো, মনে করো যে স্বামী স্ত্রী দিয়ে বলা যাক আর কি। স্ত্রী আছে, স্ত্রী স্বামী কিন্তু মনে করো যে দেশেই থাকে, তারা একসাথেই থাকে, স্ত্রী স্বামী একসাথেই থাকে। এখন স্বামীটা চাইছে সে আরেকটা বিয়ে করবে। কি করবে? একটা বিয়ে করবে। তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, সে যদি একটা বিয়ে করে, তার স্ত্রী কিন্তু তার সাথে থাকে, একই ঘরে তারা সংসার করতেছে, স্বামী চাচ্ছে কি আরেকটা বিয়ে করবে। একটা বিয়ে করতে, তাহলে স্বামীর কি বেশি শক্তি প্রয়োগ করতে হবে না কম শক্তি প্রয়োগ করতে হবে? স্ত্রী তো নর্মালি দিবে না, বলবে হবে না। কি করবে? হবে না। কারণ কি আমি যেহেতু আছি, আপনি আরেকজনকে কেন বিয়ে করবেন, তাই না? তো স্বামীকে কি করতে হবে? বেশি শক্তি প্রয়োগ করতে হবে। ইলেকট্রন ফোটনের মতন, ইলেকট্রন আর ফোটন খুব শক্তভাবে আছে, এখন আরেকটা ইলেকট্রন আসতে চাইতেছে, ফোটন বলতেছে হবে না, বা ইলেকট্রন বলতেছে হবে না, না। কারণ কি একটা ইলেকট্রন আসলে কিন্তু ইলেকট্রনের সমস্যা, ইলেকট্রন সংখ্যা বেড়ে গেল। এইটাই যখন আমাদের কি ব্যাসার্ধ কমে, ইলেকট্রন ফোটন খুব কাছাকাছি থাকে, দেন আমাদের তাদের মধ্যে শক্তি বা বরং বেশি কাজ করে, শক্তি বেশি কাজ করে, নতুন একটা ইলেকট্রনকে অ্যাড করতে আমার বেশি শক্তি প্রয়োগ করতে হয়। তাই আমি কি বলতে পারবো, বাম থেকে যদি ডানে যায় ব্যাসার্ধ কমে, ইলেকট্রন আসক্তি বাড়ে। ইলেকট্রন আসক্তি কি হয় আমাদের? বৃদ্ধি পায়। ইলেকট্রন আসক্তি মানে শক্তি নির্গত হয়। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে শক্তি নির্গত হয়, আর আয়নীকরণের ক্ষেত্রে, হ্যাঁ আয়নীকরণের শক্তির ক্ষেত্রে শক্তির প্রয়োজন হয়। দুটো সেম না, নির্গত হওয়ার প্রয়োজন হওয়া সেম না। এখন তাহলে উপর থেকে নিচে গেলে, মানে যখন আমাদের উপর থেকে নিচে যায়, তার ব্যাসার্ধ কি হয়? হ্যাঁ, ব্যাসার্ধ বৃদ্ধি পায়। ব্যাসার্ধ বৃদ্ধি যদি পায়, তাহলে তার ইলেকট্রন আসক্তি কি হবে? এখন স্বামী থাকে বিদেশে, স্ত্রী থাকে দেশে, স্বামী স্ত্রীর মধ্যে অনেক দূরত্ব, বিশাল এক দূরত্ব। এখন যদি স্বামী যদি ওই দেশে আরেক বিয়ে করেও ফেলে, স্ত্রীকে টের পাবে, কারণ তাদের মধ্যে ডিস্টেন্স দূরত্ব অনেক বেশি, তাদের মধ্যে বন্ডিং কম। আমি নর্মালি বলতেছি বন্ডিং কম বলতে, মানে নর্মালি বলতেছি বন্ডিং কম, তাহলে দূরত্ব বেশি। এখন স্বামী যদি একটা বিয়ে করে ওইখানে, ওই দেশে, স্ত্রীকে টের পাবে? পাবে না, তাই না? এটাই তো। তাহলে আমাদের যদি ব্যাসার্ধ বাড়ে, তাহলে আমাদের কি ইলেকট্রন আসক্তি কমে? ইলেকট্রন আসক্তি কি কমে? বুঝতে পারছো? ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, এটা হচ্ছে হ্রাস পায়। আসক্তি হ্রাস পায়। দেখছো, এই তো আমাদের টপিক গুলো শেষ। আমি গামায় একদম ভিজে গেছি। ফ্যান দিতেছি না, ফ্যান দিলে আওয়াজ হবে বা ক্যামেরা একটু নাড়া দেয় লড়ে, এখানে আমি ফ্যান দিতেছি না, গরমে ভিজে গেলাম। মনে করছো তো, তোমাদের কি অবস্থা বলো? একটু কথা বলে তোমাদের সাথে। তোমাদের রোজা টোজা রাখছো তো? এখন তো রোজার মাস, আজকে আমাদের 4 নাম্বার রোজা, তারাবি পড়লাম। এখন বাজে রাতের কয়টা? প্রায় একটা বাজে আর কি। দেন তারাবি পড়ে আসলাম, ভাবলাম যে তোমাদের জন্য একটা ভিডিও করি, পরে আমি এখান থেকে একটা ভিডিও করতেছি। তো দেখো, তোমাদের আমি যা বলতে চাইতেছি আর কি, হঠাৎ করে মনে পড়লো বলো। আমার মাঝে মধ্যে আমার ফেসবুকে আসলো আর কি, 2-1 দিন আগে যে একটা ভিডিও আসলো, কয়েকটা ভাইয়া বলতেছে আর কি, সিনিয়র ভাইয়া যারা অনলাইনে পড়ায়, তাদের কি মানে আমি এটা বলতে শুনতেছি, তারা মানে রোজার মাসে তাদের পড়ার রুটিনটাই এরকম আর কি, যে তুমি রোজা রাখলে রাখবা, তুমি তারাবি পড়লে পড়বা, তোমার পড়াটাকে কন্টিনিউ করতে হবে। SSC 26 ব্যাচকে উদ্দেশ্য করে বলতেছে। মানে তাদের আমি অবাক হইলাম। জাস্ট আমার সামনে হঠাৎ র্যান্ডমলি আসলো আর কি, যে কোনো এক ভাইয়া, বাদ দাও। মানে তারা বলতেছে আর কি, তুমি রোজা রাখলে রাখবা। হ্যাঁ, আচ্ছা, রোজার মধ্যে একটু জোর দিছে, রোজা রাখবা এটা ধরে নিলাম। বলতেছে তারাবি পড়লে পড়বা, না পড়লে নাই। কিন্তু তোমাকে পড়তে হবে, তোমার এই পড়াশোনা করতে হবে। এটা সম্পূর্ণ ভুল কথা ভাই। রমাদান মাস, রোজার মাস আসছে তোমার ইবাদত করার জন্য, পড়ার জন্য না। হ্যাঁ, আমি বলতেছি না পড়তে না, তোমরা পড়ো, কিন্তু তোমার ইবাদত করতে হবে প্রথমত। রোজার মাসটা ইবাদত করতে হবে। তুমি কি মনে করতেছো? তুমি মনে করো তার ইবাদত করতেছো না, তুমি নামাজ পড়তেছো না, রোজা রাখতেছো না, তুমি তারাবি নামাজ পড়তেছো না, তুমি রোজা রাখতেছো না, কারণ কি তুমি রোজা রাখলে তোমার গ্লুকোজের পরিমাণ কমে যাবে দেহে, পড়তে পারবা না। তারাবি নামাজ পড়তেছো না, তারাবি নামাজ পড়তে কষ্ট, তারাবি নামাজ পড়লে রাতে পড়তে পারবা না। 5 ওয়াক্ত নামাজ পড়তেছো না, কারণ কি সময় নষ্ট।
এটা তুমি যদি তুমি ষষ্ঠায় বিশ্বাসী হও, তোমার কি মনে হয় তোমার এই ভালো খারাপ পরীক্ষা ভালো করা খারাপ করা এটা তোমার হাতে? দেখো ভাই, আমি তো এগুলো পার করে আসছি। আমি তোমাদের মতো 9, 10, 11, 12 অ্যাডমিশন সবকিছু পার করে আসছি। আমি কখনো তারাবির নামাজ ছাড়িনি, এখনো পড়ি আলহামদুলিল্লাহ। আমার অ্যাডমিশন সেমিস্টার ফাইনাল থাকলে আমি তারাবির নামাজ পড়ি, তারাবির নামাজ পড়বো। হ্যাঁ, তোমার আমি বলতেছি না 20 রাকাত পড়তে, যদি খতম তারাবি হয় 20 রাকাত পড়তে অনেক সময় লাগে। তুমি 8 রাকাত পড়ো, 12 রাকাত পড়ো, 16 রাকাত পড়ো, কিন্তু তারাবির নামাজ পড়বা। কারণ রোজার মাস আসছে, তুমি তারাবি কেন পড়বে না? মানে তাদের কথা অনুযায়ী বুঝে যায়, ভাইদের কথা অনুযায়ী বুঝে আর কি। তারা বলতে চাইতেছে, মনে করো যে তোমার পড়াশোনাকে তারা মেজর বানিয়ে ফেলছে, তারাবির নামাজকে মাইনর বানিয়ে ফেলছে। তারাবির নামাজ পড়লে পড়বা, বা তোমাদের উপর তারাবির নামাজ পড়াটা কতটুকু যায় আর কি, তোমাদের উপর তারাবির নামাজ সম্পূর্ণ যাবে। ভাই তোমরা কেন তারাবির নামাজ পড়তে পারবে না? ক্লাস 10 যেহেতু পড়ো, কয়েকদিন পর পরীক্ষা দিবা। বয়স তো 15, 16 বছর তো তোমাদের এমনি হয়েছে, তো তোমাদের কিন্তু রোজার বয়স হয়নি। তোমাদের উপর রোজা সম্পূর্ণ ফরজ, রোজা রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজ ফরজ, তারাবি পড়তে হবে। তারাবি ফরজ না, বাট এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এর অনেক ফজিলত। তারাবির নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাইতে হবে, তাই না? তুমি যদি আল্লাহর কাছে না চাই, সারাদিন এরকম ইলেকট্রন আসক্তি লই ঠেলাঠেলি করে, তাহলে কিছু হবে? কিচ্ছু হবে না। তো তারাবির নামাজটা পড়বা, হ্যাঁ, তারাবির নামাজ পড়বে, ইবাদত করবা, কোরআন তেলাওয়াত করবা। রোজার মাসে পারলে ফরজ, আমার তো সমস্যা না, তুমি নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, তারাবি পড়ো, তাহাজ্জুদ পড়ো, তারপর পারলে তুমি পড়ো। পড়াশোনাকে মেজর বানাইবা না রোজার মাসে, একদম না। ইবাদত মেজর, পড়াশোনাকে মাইনর। পড়াশোনাকে মেজর বানাবে না। আমি বলতেছি না পড়তে না, আমি ওইটা বলতেছি না, আমি বলতেছি তারাবি নামাজ পড়ো, রোজা রাখো। তুমি যদি পড়াশোনার বয় রোজা ভেঙে ফেলো, এটা সবচেয়ে বোকামি হবে। রোজা রাখতে হবে। এগুলো বলার উদ্দেশ্য কি, এমনি বলতেছি আর কি। যদি আমার ভিডিও তোমরা কেউ দেখো আর কি, তোমাদের কানে যাবে, যদি আমার কথা অনুযায়ী বা আমার কথার কানে তোমরা একজন যদি তারাবি নামাজ পড়ো, তার সব কিন্তু আমার কাছে আসবে। ঠিক আছে, তারাবি নামাজ খুবই এটা। হ্যাঁ, তারাবি নামাজ আর পাবাও না, তুমি যে পরবর্তী বছর বাঁচবা এটা গ্যারান্টি কি? ভাই অ্যাডমিশন পরীক্ষা দিছি, আমার অ্যাডমিশনের টাইমে আমি তারাবি নামাজ পড়ছি। হ্যাঁ, মনে করো যে কয়েকদিন পর অ্যাডমিশন, তখন আমি তারাবি নামাজ পড়ছি, এবং কি সম্পূর্ণ 30 দিন পড়ছি। আমি খতম তারাবি দিতাম, তোমাদের মতো থাকতে আমি খতম তারাবি দিতাম। বুঝতে পারছো? তো তারাবি নামাজ বাদ দিও না, পড়ো, হ্যাঁ। ঠিক আছে, তো আসো এখন আমাদের আর একটা টপিক আছে, সেটা হচ্ছে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস থেকে কোশ্চেন মোটামুটি আসে। আমি 25 সালে মোটা একবার দেখছিলাম আর কি, একটাতে। তো দেখাই দিব তোমাদের, আসো। ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস বলতে তুমি কি বুঝো বলো? এটাকে টাইপ 3 বলতে পারো, ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। ব্যতিক্রমী ইলেকট্রন মানে সাধারণ নিয়ম যা মেনে চলে না, সাধারণ নিয়ম মেনে চলে না, সাধারণ নিয়ম মেনে চলে না। আমি জাস্ট এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিই। দেখো, ক্রোমিয়াম, ক্রোমিয়াম কত? 24, তাই তো? ক্রোমিয়াম 24, হ্যাঁ, সেই দেখে একদম ইয়ে হয়ে গেল। ক্রোমিয়াম 24। এখন আমরা নর্মালি কি জানি, ইলেকট্রন সর্বপ্রথম কম শক্তি স্তর থেকে কম শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে, দেন বেশি শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে, তাই তো? এখন আমি যদি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা যেরকম হওয়ার কথা ছিল, সেটা হলো কি, 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 2 2 6 10, 2 6 18, 10, দেন হচ্ছে আমাদের 4। আমাদের তো এইরকম হওয়ার কথা ছিল, তাই না? 10, 20, 24, হ্যাঁ, এরকম হওয়ার কথা ছিল ইলেকট্রন, আমাদের ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, হ্যাঁ, এরকমই হওয়ার কথা ছিল। পরে যেহেতু কম শক্তি সম্পূর্ণ 3D থেকে, তাহলে 4 এর আগে 2টা ঢুকবে, দেন বাকি 4টা 3D তে আসবে। এটা তো আমাদের হওয়ার কথা। কিন্তু এখানে ভাই একটু ব্যতিক্রম, একটু ব্যতিক্রম। কেন ব্যতিক্রম এটা তোমার বুঝতে হবে। তার আগে তোমাকে এটা বুঝতে হবে, আমাদের অরবিটাল সমূহ ইলেকট্রন অর্ধপূর্ণ, আমি আমার মতন করে বলতেছি আর কি, অর্ধপূর্ণ, বানান কি হইতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বানান ভুলে গেলাম মনে হইতেছে। অর্ধপূর্ণ বা পরিপূর্ণ থাকলে, পরিপূর্ণ থাকলে এরা সুস্থি বোধ করে। এরা কি করে? সুস্থি বোধ করে। দেখছো, তাদের মধ্যে সুস্থি বোধ আছে, তাই না? সুস্থি বোধ করে। নর্মালি তুমি চিন্তা করো, অরবিটাল সমূহ ইলেকট্রন অর্ধপূর্ণ বা পরিপূর্ণ থাকলে সুস্থি বোধ করে। ফর এক্সাম্পল বলতে এস অরবিটালে যদি আমি বলি, এস অরবিটালের জন্য একটা অথবা দুইটা,
ঠিক আছে। পি অরবিটালের জন্য আমাদের ইলেকট্রন থাকবে 3টা অথবা 6টা, ডির জন্য থাকবে 5টা অথবা 10টা, এফ এর জন্য থাকবে 7টা অথবা 14টা। যদি এরকম থাকে, ইলেকট্রন যদি এরকম থাকে, একটা অথবা দুইটা, 3টা অথবা 6টা, 5টা অথবা 10টা, 7টা অথবা 14টা, তাহলে তারা স্বস্তি বোধ করে। যদি না থাকে তাহলে অস্বস্তি বোধ। তার মানে তারা থাকতে চাইতেছে না, তাই তো? আমি একদম নর্মাল ভাষায় বলতেছি আর কি। এখন তুমি যদি এইদিকে তাকো, হ্যাঁ এখানে আমাদের পরিপূর্ণ, ওকে ফেরানে। যদি আমি থ্রি তে আসি, থ্রি তে আমাদের 4টা ইলেকট্রন। থ্রি অরবিটাল কয়টা ইলেকট্রন? 4টা। ডি বলতেছে ভাই আমি তো পরিপূর্ণ না, আমি তো সুস্থি বোধ করতেছি না, আমার ভালো লাগতেছে না। এদেরকে বলতেছে তোরা আমাকে হেল্প কর। দেন এখন থ্রি কিন্তু হেল্প নিতে পারে ফোরেস্ট থেকে, কারণ তার পরবর্তীটা ফোরেস্ট। ফোরেস্টকে বলতেছে আমাকে হেল্প কর। তখন ফোরেস্ট চিন্তা করলো, আচ্ছা হ্যাঁ, ওই তো অর্ধপূর্ণ হওয়ার জন্য তার আরো একটা ইলেকট্রন লাগবে। দেখো, এই অর্ধপূর্ণ হওয়ার জন্য আরো একটা ইলেকট্রন লাগবে। আমি যদি একে আরো একটা ইলেকট্রন দিই তাহলে আর 5টা ইলেকট্রন হবে। তার মানে এটা অর্ধপূর্ণ হলো, হ্যাঁ অর্ধপূর্ণ হলো। তখন এস চিন্তা করবে কি, আমি যদি একে একটা ইলেকট্রন দিই তাহলে আমার কাছে একটা ইলেকট্রন থাকে। আচ্ছা, এস যদি একটা ইলেকট্রন রাখে তাহলে কি সে অর্ধপূর্ণ না? অর্ধপূর্ণ। তার মানে এসও স্থিতিশীল, ডিও স্থিতিশীল। তার মানে তখন কি করবে, এস ঠাস করে একটা ইলেকট্রন এখানে ফাটাই দিবে। ফাটাই দিয়ে এটা আমাদের 1 হয়ে যাবে, এটা আমাদের কি হয়ে যাবে ভাইয়া বলো? 5 হয়ে যাবে। দেখছো মানবতা কাকে বলে? এদের মধ্যে মানবতা কাজ করে, কিন্তু আমাদের মানুষদের মধ্যে মানবতা কাজ করে না। আমাদের পকেটে টাকা থাকে, কিন্তু আমরা কেউ যদি বলে সাহায্য করেন, আমরা তাকে সাহায্য করি না। না আমার কাছে টাকা নেই, মাফ করেন। আর ভাই মাফ কেন করবো তো বলে? নর্মালি দেখো রাস্তাঘাটে অনেক কোটি বা বড় লোক আর কি যাচ্ছে, সুট বুট দেখলে বোঝায় টাকা পয়সা আছে। যদি কেউ কেউ আমার মানে সাহায্য চায় আর কি, গরিব আছে না অনেকেই গরিব, তারা বলবে কি মাফ করেন, টাকা নেই। কেন মাফ করবে ভাই? তোমার কাছে টাকা নেই বুঝি? থাকলে দিবে, ঠিক আছে? তোমাদেরকে বলতেছে দান করবে, দান করা কিন্তু মহৎ কাজ। আচ্ছা যাই হোক, তাহলে এরা কিন্তু দান করে দিচ্ছে। এস কি করছে, একটা ইলেকট্রন ঠাস করে ডিকে দিয়ে দিল, ডি তাহলে অর্ধপূর্ণ হয়ে গেল, এসও অর্ধপূর্ণ হয়ে গেল, স্থিতিশীল হয়ে গেল, সুস্থি বোধ করতেছে তারা। এইটাই আমাদের কি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, কিছুই না, জাস্ট তারা অর্থপূর্ণ পরিপূর্ণ হবে। হ্যাঁ, যদি এখানে থ্রি তে এখন 3টা থাকতো তাহলে কিন্তু ইলেকট্রন দিত না। মানে অর্ধপূর্ণ হওয়ার কাছাকাছি আছে কিন্তু হইতেছে না, তখন ইলেকট্রন দান করবে। মানে দান করবে বলতে একজনকে একজন ইলেকট্রন দিবে বা ইলেকট্রন লাভ দিয়ে চলে আসবে এখানে, যদি কাছাকাছি থাকে। এখন থ্রি তে যদি 2টা থাকতো, ফরেশকে যদি বলে ভাই তুই আমার 2টা ইলেকট্রন দে, ফরেশ বলবো বাপ আমার কাছে আছে দুগে, তোর যদি আমি দুগে দিয়ে তাহলে তা খালি হয়ে যাবো, দিবে একদম না। তুমি এরকম করবে না, তোমার কাছে আছে, মনে করো তোমার কাছে আছে 50 টাকা, তোমার লাগবে, তো তুমি 50 টাকা থেকে দান করার প্রয়োজন নেই, যেহেতু তোমার লাগবে। আমি দান করতে বলতেছি বাড়তি টাকা থেকে, হ্যাঁ এটা আমার বাড়তি, আমার খাওয়ার পরে এটা রয়েছে, আমার এটা লাগবে না, এটা আমার কাছে বাড়তি। তাহলে তুমি দাও, তোমার কাছে যত আছে তোমার লাগবে, তোমার স্কুলে যেতে লাগবে টাকা 50 100 টাকা, আইতে যাইতে খরচ, তুমি দাও, তো কোনো প্রয়োজন নেই। তোমার কাছে 110 টাকা আছে, 10 টাকা বাড়তি, 10 টাকা দিয়ে দাও, হয়ে গেল। ঠিক আছে, তো এখানে সেম টু সেম পরেশ বলবে ভাই আমার কাছে আছে 2টা, আমি যদি তোকে 2টা দিয়ে দিই, যদি থ্রি তে 3টি ইলেকট্রন থাকতো, পরেশ বলবে আমার কাছে আছে 2টা, আমি তোকে 2টা দিয়ে দিলে আমি তো খালি হয়ে যাব। একদম করা যাবে না, বুঝতে পারছো? যেমন কি আমরা কি জানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার একজন লোক আসছে আর কি, বৃদ্ধ একটা লোক। দেন আসে বলতেছে তাকে একটা চাদর দিতে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটাই চাদর ছিল। উনি কি করছে, চাদরটা দিয়ে দিছে। তখন আল্লাহ বলছে না নবী, এটা করা যাবে না। আপনার কাছে আছে একটা, আপনি একটা দিলে আপনি থাকবেন কি? আপনার লাগবে না চাদর? লাগবে। তো একটা থাকলে একটা দিবেন না। আল্লাহ বলছে কি, আপনার কাছে 2টা আছে একটা দেন, 3টা আছে একটা দেন। আপনার কাছে আপনার যা লাগবে আপনি আপনারটা রাখেন, বাড়তিটা থেকে দিন। সেম টু সেম এখানে এইভাবে, যদি থ্রি তে 3টা থাকতো, ফোরেশে যদি 2টা থাকতো, থ্রি যদি বলে ফোরেশকে বলে হে বাপ তুই আমাকে 2টা ইলেকট্রন দে, দিয়ে আমাকে স্থিতিশীল কর, ফোরেশ বলবে আমিও তোকে দিতে পারবো না। কারণ কি, কারণ তোকে যদি 2টা ইলেকট্রন দিয়ে দিই তুই তো অর্ধপূর্ণ হবে, হ্যাঁ তুই স্থিতিশীল হবে, কিন্তু আমার কি হবে, আমি তো খালি। এরকম করা যাবে না। সেম টু সেম এখানে কপার 29, কপার 29 এখানে কত হবে, 10 হবে, এখানে 1 হবে। এটা পারবা বলে, বুঝতে পারছো? কিন্তু এই হচ্ছে আমাদের বেসিক ডান, এটা হচ্ছে আমাদের বেসিক। আমি বেসিকটা এত সময় নিয়ে কেন বলছি দেখো, বেসিকটা এত সময় নিয়ে বলার কারণ হচ্ছে সিকিউ সেম টু সেম, প্রত্যেকটা সিকিউ এরকম পাবো, প্রত্যেকটা সিকিউ কি পাবো, এরকম পাবো। তার মানে বেসিক ডান। এটা কি বলতে পারবো, আলহামদুলিল্লাহ আমাদের বেসিক ডান। এখন আসে কি আমাদের সিকিউর ফ্রন্ট। কিসের পার্ট? সিকিউর পার্ট। সিকিউতে সেম টু সেম আমি যা বলছি এগুলো। আচ্ছা আমি যা বলছি বলতে, আমি যা বলছি বলতে এগুলোই আসে আর কি, তো আমি বলতেছি তাই আসবে এমনটা কিন্তু মোটেও না। এগুলো পরীক্ষায় আসে। দেখবো যে অনেক ভাইরা বলবে কি পরীক্ষার আগে, আমি যা বলতেছি তাই আসবে, হুদা কথা ভাই। টপিক আছেই তো এই তিনটা তার কোনো টপিকই নেই ওদের, তো আমি যা বলছি তা আসবে, এটাই আছে, এটাই আসবে পরীক্ষায়, এর বাইরে তার কিছু আসবে না।
তো আসো এখন সিকিউরিটি যাই। আচ্ছা, তো আসো, এটা আমাদের ঢাকা বোর্ড 2025 আসছে, খুব সুন্দর একটা কোয়েশ্চেন। তো এটা আমাদের চতুর্থ অধ্যায় দুইটাকে মিক্স করে আসছে, তো আমি তারপর নিলাম, সমস্যা নেই। এখানে বলছে যে আমাদের একটা তিনটা মূল দেওয়া আছে এক্স ওয়াই জেড, তাদের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 8, 12, 15। হ্যাঁ, 8, 12, 15 দেওয়া আছে। Okay, এখন কি বলছেন, এই জেড মূলটা 10টি পরমাণুর ভর নির্ণয় করো। জেড মূলটা 10টি পরমাণুর ভর নির্ণয় করতে হবে। 10টি পরমাণুর ভর, নট একটি পরমাণুর ভর। আচ্ছা, এদের ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো। মানে প্রশ্ন দেওয়া ছিল আর কি, এক্স ওয়াই জেড তিনটি মূলের ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো। আমি নর্মালি শর্টকাটে লিখছি, এদের ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো। এখন তুমি গতে আসো, এটা কিন্তু তৃতীয় অধ্যায়, তারপর আমি লিখলাম, সমস্যা নেই। জেড মূলের 10টি পরমাণুর ভর নির্ণয় করো। তা আমরা কি জানি, মূলের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা জানি। মূলের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে মূলের একটি পরমাণুর ভর বাই একটি কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। 1/12 অংশ। হ্যাঁ, বুঝতে পারছো কিনা? এখন তো ঠান্ডাতে চিন্তা করো, তাহলে মূল আপেক্ষিক পারমাণবিক ভর মানে কি, মূলের আমাদের যে মূলটার কথা বলছো কোন মূল, এখানে জেড মূল। জেড মূল কি এই মূল যার পারমাণবিক সংখ্যা কত, 15। তাহলে এটাকে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস। তার মানে ফসফরাস। তাহলে মূলটা কি বলো, মূলটা হচ্ছে আমাদের ফসফরাস। আমি নর্মালি এখানে লিখি কেন, মূলটা হচ্ছে আমাদের ফসফরাস। তাহলে ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত, 15। তাই তো পারমাণবিক ভর কত, পারমাণবিক ভর হচ্ছে আমাদের কিন্তু 31। 31, এটা কিভাবে মনে রাখবা, এটা মনে রাখবো আচ্ছা, এটা তো বলতে সময় লাগবে, যদি বিজোড় হয় আর কি, 1 থেকে 20 পর্যন্ত বিজোড় হলে তাহলে আমরা কি করবো, তার দ্বিগুণ সাথে যোগ করবো। সময় লাগবে, তাই আমি বলতেছি না এখন, আপাতত আমি ধরে নিলাম তোমরা জানো। তাহলে পারমাণবিক সংখ্যা কত, ভর কত, 31। তাহলে দেখো, মূলের আপেক্ষিক পারমাণবিক ভর আমি কিন্তু পেয়ে গেছি 31। তাহলে মূলের একটা পরমাণুর ভর আমি কি বাইর করতে পারবো না? একটি পরমাণুর ভর বাইর করে তার সাথে আমি 10 গুণ দিলে 10টা পরমাণুর ভর বের হয়ে যাবে, তাই কিনা? তার জন্য এখন আমাদের কি লাগবে, তার জন্য কি আমাদের একটি কার্বন 12 এর ভরের 1/12 অংশ লাগবে না? এটা হচ্ছে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। তাই তো এখন এটার মান কি আমাদের মুখস্থ না? মুখস্থ তো। তাহলে মূলের এক পরমাণুর ভর আমি বাইর করি, মূলের একটি পরমাণুর ভর, বা একটু মনোযোগ দাও, একটি পরমাণুর ভর কি হবে দেখো, এই দুটো আর গুণন হবে। তাহলে এটা মূলের আপেক্ষিক পারমাণবিক ভর কত, 31। 31 ইনটু একটি কার্বন 12, ভরের 1/12 অংশের মান কত, এর মান কত আমার নিজের মুখস্থ থাকে না, 1.66 10 টু দ্য পাওয়ার -24। 1.66 ইনটু ইনভার্স -24। তাই তো? এখন তাহলে তুমি এদেরকে গুণ দিয়ে দিলে পেয়ে যাবা। এখন কি বলছে, একটি পরমাণু, ভাইয়া একটি পরমাণু বলে নাই, 10টি পরমাণু বলছে। সুতরাং আমাদের কি 10টি পরমাণুর আপেক্ষিক ভর, 10টি পরমাণুর 10টা পরমাণুর ভর কি করবা, জাস্ট 10 দ্বারা গুণ করে দিবা। 10 ইনটু 31 ইনটু 1.66 ইনটু 10 ইনভার্স -24। হ্যাঁ, গুণ দিলে যা পাবা সেটা হচ্ছে তোমার অ্যান্সার। এটা নিজ দায়িত্বে গুণটা দিয়ে দিবে। বলো, বুঝতে পারছো কিনা? এটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? বিষয়টা একদম তোমাদের কাছে ফানির মতন। এটা ক্যালকুলেশন করে নিবে। এখন আমার হাতের কাছে ক্যালকুলেটর নেই, আবার আনতে হবে ফেরা। পরবর্তীটা একটু আমাদের এই আর কি বুঝতে হবে এখানে। আমি একটু ডিটেলসে বেসিক আলোচনা করি, ডিটেলসে আলোচনা করছি। এখন অত ডিটেলস বলবো না ভাই, এখন আমি বলবো বাট অত ডিটেলসে বলবো না। ডিটেলস এখন কিন্তু মেকানিজম বলবো না যে কেন হয়, আমি অ্যান্সারটা দিব এখন। কি বলছে, তাদের ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি মানে কি, ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা। লেফট থেকে রাইটে গেলে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কি হয় বলো, কি হয়? ইলেকট্রন আসক্তিটা আমাদের কি হয়, লেফট থেকে রাইটে গেলে ইলেকট্রন আসক্তি আমাদের বৃদ্ধি পায়, তাই না? আমরা পড়ছি না, লেফট থেকে রাইটে গেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। মানে এটা কিন্তু কেন হয় আমি তখন বলছি, এখন আর বলবো না। এখন তাহলে দেখো, আমাদের বাই করতে হবে কোন মূলটা সবচেয়ে রাইটে আছে। তাহলে এটা কি কি আমি আগে লিখে ফেলি। 8, 8 আমাদের কি, পারমাণবিক সংখ্যা যদি 8 হয় সেটা আমাদের কি হয়, অক্সিজেন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। তার মানে 8 হচ্ছে আমাদের অক্সিজেন। ইলেকট্রন বিন্যাসটা লিখে ফেলো, 1s 2s 2p, 2 সাইড সাইড পেয়ে গেলাম অক্সিজেন। দেন আসা আমাদের 12 কি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। এটা হচ্ছে কি ম্যাগনেসিয়াম। আমার নিজেরা মুখস্থ থাকে না, আমি এভাবে বাইর করা লাগে, তারা নেই। 1s 2s 2p 3s, তাই তো? এখন আসো, দেন হচ্ছে আমাদের কি, জেড কি, ফসফরাস 15, কি কি, 1s 2s 2p 3s।
3 ফি। তাহলে কত, 2 2 6 2, কত হচ্ছে 10 2 12 13 14 15। এখন তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, আমরা কি জানি গ্রুপ সংখ্যা যত বাড়বে, সরি ভুল বলছি, মানে আমাদের কি পর্যায় সংখ্যা যত বাড়বে, পর্যায় সংখ্যা বাড়লে তার কি হয়, কক্ষপথ বৃদ্ধি পায়। কক্ষপথ বৃদ্ধি পেলে তার মানে কি, তার ইলেকট্রন আসক্তি কি হবে, বলো, ইলেকট্রন আসক্তি কমে যাবে না? ইলেকট্রন আসক্তি কমবে কিনা? হ্যাঁ, ইলেকট্রন আসক্তি আমাদের কমবে, তাই তো? তাহলে এইদিকে তাকো, এখানে কার পর্যায় সংখ্যা সবচেয়ে বেশি, কার পর্যায় সংখ্যা সবচেয়ে বেশি? আমাদের এই দুইটার পর্যায় সংখ্যা সবচেয়ে বেশি, তার মানে এই দুইটার সর্ববহিস্থ কক্ষপথ সবচেয়ে বেশি। 3s, এখানে হচ্ছে 3s 3 ফি। এখন এই দুইটাই যখন আসলাম, তার মানে কি এর থেকে এই দুইটা ইলেকট্রন আসক্তি আমাদের কি হবে, কম হবে, এতে শক্তি কম নির্গত হবে, এতটুকু আমি বুঝতে পারছি। এখন যখন এই দুইটাতে আসলাম, এখন এই দুইটা আবার একই পর্যায়ে। এই বেলা একটু মনোযোগ দাও, আমি তোমাদের এগুলো একটু ঠান্ডা মাথায় বুঝাই। যদি আমাদের ম্যাগনেসিয়ামটা যদি এখানে হয়, ম্যাগনেসিয়াম এখানে, তার রাইট সাইডে যাবে আমাদের কি, ফসফরাস। ম্যাগনেসিয়াম যদি এখানে, রাইট সাইডে ফসফরাস, তাহলে ফসফরাসের ইলেকট্রন শক্তি আমাদের কি হবে, বেশি হবে না? ফসফরাসের ইলেকট্রন শক্তি বেশি হবে কার থেকে, ম্যাগনেসিয়াম থেকে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, ফসফরাসের ইলেকট্রন শক্তি ম্যাগনেসিয়াম থেকে বেশি। যদি একটা ইলেকট্রনকে অ্যাড করতে হয়, তাহলে বেশি শক্তি আমাদের কি হবে, নির্গত হবে। কারণ কি, ফসফরাস আমাদের, ফসফরাস ম্যাগনেসিয়াম থেকে রাইটে আছে, তাই তার আকার কি, পরমাণুর আকার তুলনামূলক কম, পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধটা কম। এটা গেলে এই দুইটা। এখন অক্সিজেনের ক্ষেত্রে আসো, অক্সিজেন তার থেকে কি একটা আমাদের যে সর্ববহিস্থ কক্ষপথ এটা কম, তাই না? তার মানে আমাদের এদের যদি সর্ববহিস্থ কক্ষপথ 3 হয়, অক্সিজেনের হচ্ছে কত আমাদের 2, তাহলে এর আকার কি আরো কম হবে না? তাহলে এই দুইটার তুলনায় এর আকার আরো কম। আকার কম মানে কি, ইলেকট্রন আসক্তি বেশি। তার মানে এখানে আমাদের এই অক্সিজেনের ইলেকট্রন শক্তি আরো বেশি লাগবে। তাহলে এখানে আমি ভাববো অক্সিজেন থেকে অক্সিজেনের ইলেকট্রন শক্তি আরো বেশি লাগবে, তাই কিনা? এখন আবারও বলতেছে, কিভাবে বুঝবো, তুমি নর্মাল চিন্তা করো। আমি যদি গ্রুপ সংখ্যা বলি, পর্যায় সংখ্যা, আমি কিভাবে মনে রাখতাম, পর্যায় সংখ্যা এখানে যদি হয়, ধরলাম পর্যায় সংখ্যা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের 3। এই পর্যায় সংখ্যা 2 আর পর্যায় সংখ্যা 3 এর কথা আমি চিন্তা করি, এখানে হচ্ছে আমাদের অক্সিজেন আমি রাখলাম, নিচে হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম, আর হচ্ছে আমাদের ফসফরাস। ঠান্ডা মাথায় চিন্তা করো, যার গ্রুপ সংখ্যা, যার পর্যায় সংখ্যা যত কম, তাহলে তার সর্বশেষ কক্ষপথ, মানে আমাদের যে অরবিটাল সংখ্যা সেটা আরো কম না? যদি কম হয়, তাহলে তার ব্যাসার্ধ কম, ব্যাসার্ধ কম হলে তার কি হবে, ইলেকট্রন আমাদের আসক্তি বাড়বে, তখন আমাদের একটা ইলেকট্রনকে অ্যাড করতে বেশি শক্তি নির্গত হবে। তাই তো, আমরা কিন্তু সংজ্ঞা অনুযায়ী এটা আমরা বেসিকে একদম ক্লিয়ার করছি, এখন আর ডিটেলসে বলবো না। তাহলে এই অক্সিজেনের ইলেকট্রন আসক্তি এই দুটো থেকে কি হবে, বেশি হবে। এখন এই দুটোর মধ্যে আসো, উপরের গ্রুপ যত উপরে, ইলেকট্রন আসক্তি বেশি, নর্মাল কথাবার্তা। এখন এই দুটোর মধ্যে কার ইলেকট্রন আসক্তি বেশি, কার ব্যাসার্ধ কম, যে রাইট সাইড আছে তার ব্যাসার্ধ কম। তার মানে আমাদের রেঞ্জটা কি এরকম না, এর থেকে এর বেশি, এর থেকে এর বেশি হয়ে গেল। আমি আগে কিভাবে কনফিউজড হতাম, আমি তোমাদের মতো থাকতে এখানে কনফিউজড হতাম, তখন অত ভিজুয়ালাইজ করতে পারতাম না, বাট পরে পারছি, পরীক্ষার আগে পারছি। সেটা কি, আমি কি করতাম, অক্সিজেনটা থেকে আমি এর, মনে করো অক্সিজেন আছে 2 নম্বর গ্রুপে, ফসফরাস আছে 5 নম্বর গ্রুপে, কথার কথা, অক্সিজেন আছে 2 নম্বর গ্রুপে, ফসফরাস আছে 5 নম্বর গ্রুপে। আমি চিন্তা করতাম, হ্যাঁ 2 নম্বর থেকে 5 নম্বর গ্রুপ যেহেতু, তাহলে এটা কিন্তু রাইটে আছে, তার মানে ফসফরাসের ইলেকট্রন শক্তি বেশি হবে। আমি এটা চিন্তা করতাম, বাট পরে বুঝতে পারতেছি, হ্যাঁ ফসফরাস কিন্তু তৃতীয় শক্তি স্তরে, তৃতীয় শক্তি স্তর, 3টে শক্তি স্তর, বাট অক্সিজেন তো 2টা, তাই না? তার মানে দুইটার 3টা শক্তি স্তর, সেটা যতই ডানে থাক না কেন, সেটার ব্যাসার্ধ কিন্তু 2টা শক্তি স্তরের ব্যাসার্ধ থেকে বেশি হবে। পরে বুঝতে পারছি এগুলা, বুঝতে পারছো? তাহলে আমাদের রেঞ্জটা কি, তার ক্রমটা কি, ম্যাগনেসিয়াম ফসফরাস অক্সিজেন। এখানে অক্সিজেনের বেশি দেন ফসফরাস দেন ম্যাগনেসিয়াম। বলো বুঝতে পারছো কিনা? আমাদের রাজশাহী বোর্ড 2025-এ খুব সুন্দর একটা কোশ্চেন আসছে, দেখো কি বলছে। আমাদের কিছু মূলের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, মানে 4 22 24 29, এগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা, নট পারমাণবিক বল। এক্স ও ওয়াই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে এর অবস্থান বের করো, মানে এক্স ও ওয়াই এর ইলেকট্রন বিন্যাস করবো, দেন ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে এর আমরা কি বের করবো, অবস্থান বের করবো। আচ্ছা, তার পরবর্তীটা কি, কোন মৌল দুটি আমাদের ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে।
কোন মূল দুটি ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে, দেন এটা বের করতে বলছে। এখন ঠান্ডা মাথায় চিন্তা করো গ নাম্বার নিয়ে ইলেকট্রন বিন্যাস করব, দেন পর্যায় সারণীতে অবস্থান বের করবো, মানে এর পর্যায় সংখ্যা গ্রুপ নাম্বার বলতে হবে, পর্যায় নাম্বার গ্রুপ নাম্বার বলতে হবে। তার জন্য তো আমাদের মূলগুলোকে আইডেন্টিফাই করতে হবে ফার্স্ট অফ অল, তাই কিনা? আইডেন্টিফাই করতে হবে না? হ্যাঁ, তুমি যদি এখন মূলগুলোর নাম নাও বলো কোনো সমস্যা নেই, কেন আমাদের তো বলে না মূলগুলোকে আইডেন্টিফাই করো, বলছে? বলে নেই। এর অবস্থান বলছে, আমি অবস্থান বলবো। বলছে ইলেকট্রন বিন্যাস দেখো, আমি ইলেকট্রন বিন্যাস দেখাবো। ম্যান্ডেটরি কিছু না যে এই মৌলগুলোকে আইডেন্টিফাই করতে হবে, মানে এর নাম বলতে হবে, এটা ম্যান্ডেটরি না, বাট আমি বলবো, তোমরাও বইলো। তাহলে এখানে দেখো এক্স মৌলটা কি? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। বেরিলিয়াম, তাই তো? তাহলে ইলেকট্রন বিন্যাস করে ফেলি 1s 2s 2 2। তাহলে আমরা যখন পড়ছি বেসিক ক্লাসটা, মানে বেসিক যে প্রথম পার্টটা, তখন আমি বলছি যদি সর্বশেষ কক্ষপথের যতটা আছে সর্বশেষ কক্ষপথ, এখানে কি 2 না? দেখো তো এসে সর্বশেষ সর্ববস্ত যে আমাদের কক্ষপথ, এটা কি 2 না? তাহলে তার পর্যায় সংখ্যা কত বলো? পর্যায় সংখ্যা হচ্ছে 2। পর্যায় সংখ্যা, এটা কত নম্বর পর্যায়ে? এটা হচ্ছে 2। তুমি তো ডিটেলসে বলবা। এখন গ্রুপ সংখ্যা আসো, গ্রুপ সংখ্যা বলো, গ্রুপ সংখ্যা কি হবে? আমি কি পড়ছি, এটা কি আমাদের যে আমরা তিনটে রুল পড়ছি তার প্রথম রুলের মধ্যে পড়ে? হ্যাঁ, প্রথম রুলের মধ্যে। সর্বশেষ অরবিটাল হচ্ছে এইচ এর, তার আগের অরবিটাল কি ডি? তার আগের অরবিটাল ডি না, তার আগের অরবিটাল যদি ডি হতো তাহলে এইচ আর ডি দুইটা ইলেকট্রন আমি যোগ করতাম। এবার দেখতেছি তার আগের অরবিটাল হচ্ছে এস, তার মানে সর্বশেষ অরবিটাল হচ্ছে আমাদের ডি, এস এর। তাহলে এখন তার গ্রুপ সংখ্যা হবে এস এর ইলেকট্রন সংখ্যা, এস অরবিটালে দুটি ইলেকট্রন, তাহলে 2 হবে। তাহলে তার 2 নম্বর পর্যায়ে 2 নম্বর গ্রুপে, এই তো হয়ে গেল, আর কিছুই না। তুমি বাংলাতে সুন্দর মতন লিখে দেবে সবকিছু। এখন আসো ওয়াই, ওয়াই এর কথা বলো। ওয়াই হচ্ছে 22, তাহলে এটা কোন? এটার এর নাম কি? এর নাম কি বলো? আমরা যদি দেখি 22 কি? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম, মানে টিআই। টিআই, তাই তো? টিআই তো, টাইটেনিয়ামকে টিআই এ বলে, তাই না? নাকি টিই বলে? দেখি তো, স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম। একটা মিনিট, গুগল মামাকে একটু জিজ্ঞেস করি কি বলে। টাইটেনিয়াম, ঠিক আছে, হ্যাঁ। তার মানে টিআই, এটা কত আমাদের? 22। ইলেকট্রন বিন্যাস লিখে ফেলো। 1s 2s 2p 3s 3p 2 4 10 2 12 12 6 18 1s 2s 2p 3s 3p 3d 4s, কত হলো? 10 18 20 21 22, তাই তো? হয়ে গেল। এখন তাহলে তার পর্যায় সংখ্যা কত বলো? ভাইয়া বলো পর্যায় সংখ্যা কত? পর্যায় সংখ্যা আমি কি বলছি? পর্যায় সংখ্যা কিছুই না, জাস্ট তার সর্ববহিস্থ কক্ষপথ। সর্ববহিস্থ কক্ষপথ কত? 4। তার মানে পর্যায় সংখ্যা হচ্ছে এখানে 4। তাহলে তার গ্রুপ সংখ্যা কত হবে? এখন একটু মনোযোগ দাও ভাইয়া, সুন্দর একটা কোশ্চেন দিচ্ছে স্যারেরা। এখন দেখো শেষ অরবিটাল কি? এস। আমি কি বলছি, শেষ অরবিটাল যদি এস হয়, তার আগের অরবিটাল যদি ডি হয়, তাহলে এস আর ডি এই দুইটা অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করব। তাহলে গ্রুপ সংখ্যা কত হবে? 2 + 2 = 4। এটা 4 নাম্বার গ্রুপের। এটা আমাদের আইডেন্টিফাই হয়ে গেল। এটাই বলছে আমাদের আইডেন্টিফাই করতে। বলো বুঝতে পারছো কিনা? এতটুকু, হ্যাঁ। এখন আসো পরবর্তীটা যাই আমরা। পরবর্তীটা কি বলছে দেখো তো। বলছে যে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখাতে বলছে। কি দেখাতে বলছে? ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। এখন বলো ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস কি তুমি পারবা কি পারবা না? আমি একটু আগে তোমাদের বেসিক কিন্তু দেখাইছি, আবার বলতেছি। কোন মূলগুলো ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখায়? কোন দুটি মূল? 24 কি ক্রোমিয়াম কিনা? ক্রোমিয়াম 24। আর হচ্ছে আমাদের 29 কপার। এগুলো তো আমাদের মুখস্থ থাকবে, এগুলো আর বলার কোনো অপেক্ষা রাখে না। লিখে ফেলো 1s 2s 2p 3s 3p 3d 4s। 1s 2s 2p 3s 3p 3d 4s। 2 2 4 2 6 1 5 2 2 6 2 6 10 1।
দেখো তো ইলেকট্রন গুলো যোগ করে দেখুন তো এসে হয় কিনা। এখন আমি কিন্তু ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস লিখছি, তোমরা কি ইনিশিয়ালি ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস লিখবে না? তোমরা প্রথমে কি লিখবে? তোমরা লিখবে 4s2 3d4। এখন 4s2 আমি একদম এক্স্যাক্টলি যেটা সেটাই লিখি, এটাই লিখলাম, আমাদের তো এটাই হওয়ার কথা। তুমি এটা লিখবা, হ্যাঁ এটা লিখবা, এটা লিখবা, লিখে স্যারদেরকে বলবা স্যার আমরা জানি অরবিটাল সমূহ অর্ধপূর্ণ অথবা পরিপূর্ণ হলে স্বস্তি বোধ করে। কি বলবা? স্যার আমরা জানি। স্যার তো আর লিখবে না, মানে বলতেছে আর কি, খাতা পেতে আবার স্যার লিখো না। অরবিটাল সমূহ অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হলে স্বস্তি বোধ করে, এটা আমরা জানি। কিন্তু আমি দেখতেছি এখানে 4s কিন্তু পরিপূর্ণ আছে, ওকে নো ম্যাটার। এখানে কিন্তু আমি দেখতেছি 3d কিন্তু অর্ধপূর্ণ নাই, বাট অর্ধপূর্ণর কাছাকাছি। সে যদি একটা ইলেকট্রন নিতে পারে তাহলে সে অর্ধপূর্ণ হয়ে যাবে। এখন সে একটা ইলেকট্রন কার থেকে নিবে? 4s থেকে নিবে। সে 4s কে বলবে এই অরবিটাল আমাকে একটা ইলেকট্রন দে, আমি একটা ইলেকট্রন পাইলে আমি স্বস্তি বোধ করবো। তখন 4s চিন্তা করবো আচ্ছা আমি যদি ওকে একটা ইলেকট্রন দিই, হ্যাঁ একটা ইলেকট্রন দিলাম, আমি ওকে একটা ইলেকট্রন দিলে আমার কাছে থাকবে একটা ইলেকট্রন। তখন এস অরবিটাল চিন্তা করবে আচ্ছা এস অরবিটাল যদি একটা থাকে তাহলে তো আমি অর্ধপূর্ণ, তার মানে আমি স্থিতিশীল। তো আমাদের কি করবে? এস অরবিটালটা একটা ইলেকট্রন 3d কে দিয়ে দিবে। তাহলে 3d তে কটি হলো? ফার্স্টে। 3d তে কটি হলো আমাদের? ফার্স্টে। কটি হলো? ফার্স্টে। এস অরবিটালে কটি হলো? একটি। এখন তারা স্থিতিশীল। এটা ব্যতিক্রমী। কেন ব্যতিক্রমী? এটি জাস্ট স্থিতিশীল অবস্থা অর্জন করার জন্য, সুস্থিভূত করার জন্য এই 4s থেকে একটা ইলেকট্রন এখানে আসবে। সেম টু সেম এখানে কি হবে? 3d বলবে 4s কে বলবে ভাই আমাকে একটা ইলেকট্রন দে, তুই আমাকে একটা ইলেকট্রন দিলে আমি 10টা, আমি পরিপূর্ণ হইতেছি, আমি সুস্থিবোধ করবো। এখন আমি সুস্থিবোধ করতেছি না, আমি অস্থিতিশীল, এখন আমাকে একটা ইলেকট্রন দিয়ে স্থির কর আমাকে। 4s বলবে ভাই আমি তো খুব দয়ার মানুষ, দয়ার সাগর, যা দিয়ে দিলাম। 4s বলবে তোকে একটা ইলেকট্রন আমি না হয় দিয়েই দিলাম, কি তোকে একটা ইলেকট্রন না হয় দিয়েই দিলাম। কিন্তু তার কাছে একটা ইলেকট্রন, মাত্র একটা ইলেকট্রন, কিন্তু এই বেচারা জীবন বাঁচে গেছে, বেচারা এখন পরিপূর্ণ স্থিতিশীল। পরিবেশও স্থিতিশীল, এটাও স্থিতিশীল। ওই তো হয়ে গেল। আমি তো নর্মালি বলছি আর কি বোঝার কারণে, তোমরা তো প্রফেশনালি লিখবো, ফর্মাল হইতে লিখবো, আমি তো নর্মালি মুখে বলতেছি। বলো বুঝতে পারছো কিনা? এটা আমাদের রাজশাহী বোর্ড 2025-এ আসছে। ক্লিয়ার কিনা? তো আসা এখন পরবর্তী এমসিকিউ, পরবর্তী সিকিউ করি।